বিজেপিতেও অনেক গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, সেইটা কাটিয়ে কতটা লিড নেবেন বলে আশা করছেন? আপনি বলেছিলেন প্রথম দিন প্রচারে নেবে যে আমি এবারে বিপুল ভোটে এবারে এই কেন্দ্র থেকে জয়। আমি প্রথম দিন যা বলেছি আজও তাই বলেছি। গোষ্ঠীদ্বন্দ্ব, আমি যা বলছেন এটা আমি সম্পূর্ণভাবে অস্বীকার করছি। এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। একটা বড় পরিবারে মত বিনিময়ের বিরাট সুযোগ রয়েছে, আমরা সেটা করি। এখানে কেউ কখনো রকম দিল্লিতে গিয়ে বসে পড়ছে, ওখানে গিয়ে বম্বেতে গিয়ে চলে যাচ্ছে, এরকম ঘটনা বিজেপিতে অন্তত নিশ্চয়ই ঘটেনি। এবং তাকে আবার টেনে নিয়ে আসা হচ্ছে। 1 ঘন্টা আগে তিনি বলছেন আমি নির্দল হয়ে যাব, 1 ঘন্টা পরে বলছেন না তিনি আবার সদল বল মিলে আসবো। এরকম ঘটনা আশা করি বিজেপিতে আপনি দেখেননি। এটা সম্পূর্ণভাবে ভাসিয়ে দেওয়া কোনো খবর। হাওড়া বিজেপি পরিবার একত্রিত, আমরা সবাই নরেন্দ্র মোদীজির সৈনিক। আগামী দিনে নরেন্দ্র মোদীজির সৈনিক হিসেবেই বিজেপি পরিবার অখণ্ড ভারত এবং শক্তিশালী ভারত এইবার 400 পার এই জিনিস বাস্তবে আপনি পরিণত। নিজের কেন্দ্রে কতটা লিড নেবেন আশা করছেন? সেটা মানুষ যেরকমভাবে আশীর্বাদ করবে, তবে এটা আমরা অবশ্যই আশা করছি খুব বড় মার্জিনে আমরা লিড নিয়ে জিতব। এখন এই মুহূর্তে আরও একটা খুব বার্নিং ইস্যু হচ্ছে সিএ, গোটা দেশ জুড়ে কার্যকর করা হয়েছে এবং তা নিয়ে খুব মতবিরোধ চলছে, বিতর্ক চলছে। আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন? কালকেও অমিত শাহ বাংলাকে বিশেষভাবে এই করে একটা ইন্টারভিউতে বলেছেন যে বাংলায় অনুপ্রবেশ বা ভুল বোঝানো হচ্ছে। বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? একটা খুব বিষয় লক্ষণীয় আছে, দেখবেন গতবার যখন সিএ এর কথা উঠল তখন হয়তো বিল হিসেবেই এটা ছিল, তা সেই অ্যামেন্ডমেন্ট বিলেতে তখন সেই সময় মুখ্যমন্ত্রী খুব সফলভাবে যে মাইনরিটি সমাজকে এই ভুল বোঝাতে পেরেছিলেন এবং তার জন্য একটা বিরাট হইচই আন্দোলন চারিদিকে সৃষ্টি হয়েছিল। কিন্তু এবারে দেখুন, আপনি যখন সিএ বিল পাস হয়ে গেল, উনি একাধিকবার নানা রকম জায়গায় গিয়ে সরগরম করার চেষ্টা করছেন, কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে এটা সম্পূর্ণভাবে একটা মিথ্যে কথা বলা হচ্ছে। সিএ এর সঙ্গে কোনো রকম এনআরসি যুক্ত নেই এবং এটা হচ্ছে একটা ইনক্লুসিভ ল, অর্থাৎ সবাইকে, ভারতবর্ষ পঞ্চশীল নীতিতে বিশ্বাসী, সবাইকে গ্রহণ করার নীতিতে বিশ্বাসী। এই পঞ্চশীল নীতির ওপরে দাঁড়িয়েই সিএ হয়ে রয়েছে, যেখানে বলা হয়েছে যে রবীন্দ্রনাথের সেই চিন্তাভাবনার মধ্যে এসো এসো আজ তুমি ইংরাজ, সবাইকে সেইখানে আহ্বান করার যে বার্তা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন, সেই বার্তাই কিন্তু এই বিলের মধ্যে রয়েছে। সবাই তোমরা আমাদের কাছে এসো, এক দেহে আমরা লীন হব সেখানে। সুমনদা গোষ্ঠী কোন্দলের কথা বলছিলেন, একটা সবসময় বিজেপির সংগঠন নিয়ে প্রশ্ন ওঠে, শুধু হাওড়ায় না গোটা সর্বত্র বাংলায় একটা সংগঠন নিয়ে বারবার প্রশ্ন তোলে, বিরোধীরাও প্রশ্ন তোলে। আপনার কি মনে হয় সেই সংগঠন এই মুহূর্তে রয়েছে? ভারতীয় জনতা পার্টির সংগঠন সবথেকে সংগঠিত এবং সবথেকে বেশি শক্তিশালী। এই সংগঠন শক্তিশালী এবং সংগঠিত বলেই এটা ধারার মতো বয়ে চলেছে। এটা এরকমভাবে হঠাৎ ফুটে উঠছে, হঠাৎ নিভে যাচ্ছে, কোনো পরিবারের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে নেই। এবং এই সংগঠন, সংগঠিত সংগঠন, সারা ভারতবর্ষে আজও একদম অবিসংবাদিত সংগঠন হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এবং যেটা দেখা যায় যে দীর্ঘ পথ অতিক্রম করে, সেই অন্তত 6-7 দশকের পথ অতিক্রম করেও আজকে সেটা পল্লবিত, এত শক্তিশালী হয়ে দাঁড়িয়ে আছে এবং আগামী দিনে আরও শক্তিশালী হতে যাচ্ছে। একদম আমরা শেষ প্রশ্নে যাই যে আপনার প্রতিদ্বন্দ্বী প্রসূন ব্যানার্জিকে কি কোনো বিশেষ বার্তা দিতে চান ভোটের ময়দানে একদম ফুল ফর্মে নামার আগে? না, আমরা সবসময়, অবশ্যই আমরা সবসময় সব জিনিসকেই স্পোর্টিংলি নিই। ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই আমার শ্রদ্ধা জ্ঞাপন রইল, কিন্তু সংসদ হিসেবে ওনার ফেলিওরটা আমাদের সমস্ত হাওড়া মানুষকে ভীষণভাবে নাড়া দিয়েছে। কারণ উনি যে দীর্ঘ ইনিংস ফুটবলে খেলে যেরকম সফল হয়েছিলেন, হাওড়ার মানুষ আমরা এক্সপেক্ট করেছিলাম যে উনি 15 বছরের দীর্ঘ ইনিংস খেলে অত্যন্ত ভালো একটা জিনিস উপহার দেবেন হাওড়াবাসীকে, কিন্তু সেই জায়গাটা ওনার চরম ব্যর্থতা আমাদের সবাইকে ভীষণভাবে হতাশ করেছে। আচ্ছা, রবীন্দ্র একটা প্রশ্ন, হ্যাঁ, এটা একটা অপ্রিয় মনে হলো, এটা আপনাকে উত্তর দিতে হবে। সেটা হচ্ছে যে বিরোধীরা প্রায়শই অভিযোগ করে যে রতিনবাবু পার্ট টাইম মেয়র ছিলেন, উনি খুব অল্প সময়ের জন্য পুরসভায় আসতেন, তাহলে সংসদ হিসেবে উনি যদি নির্বাচিত হন উনি সময় দেবেন কীভাবে? ফুল টাইম মেয়র, ফুল টাইম সংসদ, ফুল টাইম আমি ব্যাপারটা ঠিক আমার কাছে ক্লিয়ার নয়। এটা কোনো অফিসিয়াল চাকরি নয়, এটা কোনো অফিসিয়াল চাকরি নয় যে 10টা 5টা ধরে আপনাকে কাজ করতে হবে। মেয়র যেখানে বসবেন সেখানেতেই তার অফিস, সেখানেইতেই তার কাজ। পার্ট টাইম মেয়র বলতে কোথায় কাজ? আপনি যদি এখানেতে বসে থাকেন, মন্ত্রী যদি তার বাড়িতে বসে থাকেন, তিনি সেখানেই তার অফিস।
এটা হচ্ছে 24 ঘন্টার জন্য আপনি যেখানে যাবেন, এরকম কোনো রকম 10টা 5টা অফিসে বসার ডিউটি হয় না। আপনি শুনেছেন কোনো দিন 10টা 5টা ধরে বিধান রায় বসেছেন তার ইয়েতে? 10টা 5টা ধরে ইন্দিরা গান্ধী বসে আছেন তার অফিসে, শুনেছেন কোথাও? কখনো শুনেছেন আজ অবধি যে কোনো নেতা কোনো নেত্রী 10টা 5টা? তাহলে তো অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর 10টা 5টা অফিসে থাকার দরকার। পার্ট টাইম ভীষণভাবে উনি ফেল করছেন অফিসে থাকার জন্য। এরমভাবে হয় না। যেখানে তিনি থাকবেন আউটডোরের কাজটাই হচ্ছে সেখানেতে মেন, মানুষের পাশে থাকার কাজটাই হচ্ছে সেখানেতে মেন। অফিসে বসে কেবলমাত্র খাতা পেশা পেন পেশাটাই মেন নয়। আর আপনার পরিচয় ছিল চিকিৎসক হিসেবে, সেইটাও তো আপনাকে প্রাধান্য চিকিৎসার তার পথে চলেছে, সেখানেতে কোনো, কিন্তু মানুষের পরিষেবার পাশে থাকার আমাদের প্রয়োজন। আমরা ফিল্ড ওয়ার্কে সেখানেতে কাজ করি, ওখানে 10টা 5টা অফিস করার জন্য এটা হয় না। পার্ট টাইম ফুল টাইম অফিসের জন্য হতে পারে, এটা অফিসের বসে সার্ভিস দেওয়া নয়, বসে এখানেতে মানুষের পাশে যাওয়ার। তার মানে অফিসে যারা এটা বলছেন তারা কেবলমাত্র অফিসের মধ্যেই কনফাইন থাকতে চান, মানুষের পাশে থাকতে চান না। এটার থেকেও তাদের পুরোপুরি ভেতরের মনের ইন্টেনশন পরিষ্কার হয়ে যায়। হাওড়া অঞ্চলে প্রচুর অবাঙালি একটা ভোট রয়েছে, সেটা তৃণমূলও পাওয়ার চেষ্টা করছে বা বিজেপিরও চেষ্টা রয়েছে। এই বিষয়টাকে আপনারা কিছু মাথায় রেখে ফোকাস করে কীভাবে কোনো প্ল্যান বা পরিকল্পনা করেছেন? হাওড়ায় বাঙালি অবাঙালি যারাই আছেন সবাই এইবার ভারতীয় জনতা পার্টির পক্ষে। নরেন্দ্র মোদীজি যশস্বী প্রধানমন্ত্রী, তার ভাবনার সপক্ষে। আলাদা করে আমাদের কোনো রকম ভাবার প্রয়োজন নেই, সবাই আমরা একত্রিতভাবে কাজ করছি। হিন্দি বলয় বাংলা বলয় যেখানে যারা মানুষ রয়েছেন সবাই আমরা আশা করি আগামী দিনে হাওড়ার ডেভেলপমেন্ট। রাম মন্দির ফ্যাক্টর হবে হাওড়ায়? যে মানুষ যে ভাবনায় বিশ্বাস করেন সেই ভাবনাকে আমরা সবসময় শ্রদ্ধা করি। যদি কেউ রাম মন্দিরকে শ্রদ্ধা করেন, তার মনের মধ্যে সে ভাবনার মধ্যে নিয়ে তারা এগিয়ে যাবেন। সেখানে আঘাত করার, অন্তত শিবলিঙ্গে কন্ডমের তো এরকম ভাবনায় তো মানুষ আমরা বিশ্বাস করি না, ওই বিচারধারার আমরা মানুষও নয়। সুতরাং আমরা বিশ্বাস করি যার যে ভাবনা রয়েছে সেই ভাবনাকে আমরা শ্রদ্ধা জানাই। ওখানেতে মাইনরিটির ভাবনাকেও আমি শ্রদ্ধা জানাই, তারা যে ভাবনায় রয়েছেন, আজকে তারাও যে রমজান মাস পালন করছেন, সমস্ত ভাবনাকে শ্রদ্ধা জানানোটাই হচ্ছে ভারতীয় সংস্কৃতি। আমি সেইভাবেই শ্রদ্ধা জানাই আমরা।